তোমাদের সবাইকে স্বাগতম সামার 2020-এ। আসলে আশা করি সুস্থ আছো সবাই। আমাদের এই অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, তো হোপফুলি আমরা দ্রুত কাটিয়ে উঠতে পারবো। সো তোমাদের সাথে আমি কন্ট্যাক্ট করব, সেটা হচ্ছে ওয়াইড প্রসেসিং টেকনোলজি 1 তোমাদের। তো তার প্রথমে আমরা চলো একটু দেখে আসি সিলেবাসটা। তো সিলেবাসের জন্য আমি একটা স্ক্রিন শেয়ার করছি, তোমরা রেসপন্স করবে, দেখতে পাচ্ছ কিনা আমাকে সেটা জানাবে। তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, দেখো এখানে তোমাদের সিলেবাসটা আমি শেয়ার করেছি, যে কি কি পড়বো আমরা আসলে ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি 1 এ। তো ইন্ট্রোডাক্টরি টু ওয়ার্ড প্রসেসিং 1 এ যদি আমরা দেখি যে ফ্লো চার্ট অফ প্রসেস, ফ্লো চার্ট বা ফ্লো চার্ট অফ দ্য ওয়ার্ড প্রসেসিং আমাদের পড়তে হবে, এবং কয়েকটি ভাগে বিভক্ত করা রয়েছে, যেমন অ্যাপ্লাইড কেমিস্ট্রির ভিতরে ওয়াটার এন্ড ইম্পর্টেন্স ইন ওয়ার্ড প্রসেসিং, হার্ডনেস অফ ওয়াটার এন্ড মেজারমেন্ট, রিমুভাল অফ হার্ডনেস, জেনারেল কনসেপ্ট অফ সোপস এন্ড ডিটারজেন্ট, ডিটারজেন্সি এন্ড সারফেস টেনশন, effluent treatment, pre-treatment process, objectives, advantage, disadvantage, singeing, designing, bleaching, chemistry of various impurities and the removal of the fiber, singeing, designing, etc. আরো রয়েছে। ডাইং কিছু দেখবো আমরা, এলিমেন্টারি কনসেপ্ট থেকে শুরু করে কিছু কিছু অ্যাপ্লিকেশন, প্রসেস হিস্টোরি, ডিরেক্ট অ্যাসিড বেসিক, চারটা ডাই পড়তে হবে আমাদের, ভ্যাট, হ্যাঁ, তারপর টেকনোলজি অফ প্রিন্টিং। অর্থাৎ ওয়ার্ড প্রসেসিং 1 এ মোটামুটি আমাদের সবকিছুর একটা প্রাইমারি কনসেপ্ট রয়েছে। প্রথমে কিছু কেমিস্ট্রি ওয়াটার সম্পর্কে পড়তে হবে, নেক্সট আমাদের প্রি ট্রিটমেন্ট প্রসেস, তারপরে আমাদের পড়তে হবে ডাইং এবং প্রিন্টিং, সব মিলিয়ে। তো আমরা শুরু করি প্রথম থেকেই। স্যার আজকে শুরু না করলে ভালো হয় স্যার, আমরা দুইজন তো, বাকিরা স্যার নাই। আচ্ছা, সমস্যা নেই, আমি এই ক্লাসটা আবার নিব, কোনো সমস্যা নেই, বাট ক্লাসটা আমাকে দেখাইতে হবে, সো সেটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা দেখো, আমরা শুরু করি, সেটা রেকর্ড থাকবে, সবাই দেখতে পাবে, সমস্যা নেই। আবার আমি ক্লাসটা রিভিউ করব, ওকে? আচ্ছা, জি স্যার। তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার। ইটস ক্লিয়ার? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। ওকে, দেখো সিম্পলি ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি, তোমরা তো টেক্সটাইলের কি কি সাবজেক্ট পড়েছো এর আগে, আমাকে একটু বলো। টেক্সটাইল র ম্যাটেরিয়াল 1, ফান্ডামেন্টাল অফ টেক্সটাইল। জি স্যার, এই দুটি স্যার মেইনলি পড়া হয়েছে আমাদের টেক্সটাইলের। আর কিছু র ম্যাটেরিয়াল 1 অর্থাৎ টেক্সটাইল অর্গানিক অনেক কিছু পড়েছো মোটামুটি, ওকে। তো তারই ধারাবাহিকতায় আমরা র মেটেরিয়াল পড়েছি। এখন আজকে আমাদের ওয়ার্ড প্রসেসিং টেকনোলজির যে পার্টটা, সেটা মূলত নরমালি কনসেপ্টটা এরকম যে আমাদের কাপড়ে রং করতে হয়, তো রং করাটাকেই বা কালারেশনটাকে আমরা কিন্তু ডাইং বলে থাকি, সেটা তোমরা জানো। তো এটাকে ভালো ভাষায় কালারেশন বলা হয়। তো এই কালারেশনটাই আমরা পড়বো যারা ওয়ার্ড প্রসেসিং পড়ি। তো প্রাথমিকভাবে ওয়ার্ড প্রসেসিং 4টি কোর্স পড়ানো হয় যারা মেজর পড়ে, এবং যারা নন মেজর পড়ে তাদের 2টো কোর্স পড়ানো হয়, ওয়ার্ড প্রসেসিং 1 এবং 2। তো এই ওয়ার্ড প্রসেসিং পুরোটাই আসলে কালারেশনের সাথে জড়িত, কিভাবে কালার করা হচ্ছে, কিভাবে এই প্রক্রিয়াগুলি এবং প্রসেসগুলি কিভাবে করা হবে সেগুলোই। সো ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি যেটা বলতে বোঝাচ্ছে যে ওয়ার্ড রিলেটেড, ওয়ার্ড প্রসেসিং কথাটার মানে দ্বারা কিন্তু আমরা বুঝতে পারতেছি যে ওয়েট অর্থাৎ কি, ভেজা, অর্থাৎ ভিজিয়ে যে সমস্ত প্রসেসিং করা হয় এরকম অনেকটা, কিন্তু আসলে এরকমটা নয়। কালারেশনের সাথে জড়িত সকল প্রসেসকেই আমরা ওয়েট প্রসেসিং বলছি, যেহেতু ম্যাক্সিমাম প্রসেসগুলোই ওয়েট মিডিয়ামে করা হয়, সেই জন্য সেটাকে আমরা ওয়েট প্রসেসিং বলছি। যদিও বর্তমানে অনেক কিছুই ওয়েট মিডিয়ামে করা হয় না, কিন্তু যেহেতু আগে থেকেই প্রসেসটাকে ওয়েট মিডিয়ামে আমরা ডেভেলপ করে আসি, সেজন্য সেটাকে আমরা ওয়েট প্রসেসিং বলছি। অর্থাৎ নরমালি ওয়েট মিডিয়ামে যে সমস্ত প্রসেস করা হবে সেগুলোকে আমরা ওয়েট প্রসেসিং বলছি। তো এইখানে লিটারেচার যদি আমরা একটু দেখি, যে word processing technology or textile word process technology is a process usually done to manufacture or assembly interlacing fiber, filaments or yarn having substantial surface tension যেটা planar area in relation of thickness adequate mechanical etc etc. In other words, কি বলছে, word process is done in manufactured fabric, the process of the steam to involve carried out in aqueous stage, অর্থাৎ ইন দিস কাল্ট ওয়ার্ড প্রসেস, একুয়াস স্টেজে যে সমস্ত কাজ করব সেগুলোকে আমরা ওয়ার্ড প্রসেসিং বলছি। হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ, আমার কথা কি তোমাদের কাছে ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। ওকে,
তো নরমালি তাহলে একুয়াস মিডিয়ামে যে সমস্ত ট্রিটমেন্ট করব কালারেশনের জন্য সেগুলোকে আমরা হোয়াইট প্রসেস বলছি। নরমালি হোয়াইট প্রসেস বলতে যদি আমরা বলি তাহলে কি আমাদের কালারেশন অর্থাৎ ফ্যাক্টরিতে, তোমরা হয়তো ফ্যাক্টরি ভিজিট করেছো কিনা আমি জানি না, যে হিউজ আমরা কিন্তু ডাইং মেশিনে ডাইং করে থাকি, সেখানে প্রচুর পরিমাণে পানি লাগে, সেটাকে আমরা বলছি। তো আমরা এখানে হোয়াইট প্রসেসিং কিছু ফ্লো চার্ট দেখে নিব আজকে আমরা। তো দেখো কালারেশনের ধাপ বা প্রক্রিয়াগুলো প্রথমে দেখো। এখানে বলা হচ্ছে যে গ্রে ফেব্রিক ইন্সপেকশন। আমরা ফুল টেক্সটাইল প্রসেসটাকে যদি আলোচনা করতে চাই তাহলে কি হবে? প্রথমে টেক্সটাইল র মেটেরিয়াল 1 পড়েছো তাই না? তোমরা তুলো। জি স্যার। স্ট্যাপল লেন্থ পড়েছো, যে শর্ট স্ট্যাপল, মিডিয়াম স্ট্যাপল, লং স্ট্যাপল, বিভিন্ন প্রকার ফাইবার রয়েছে আমাদের তাই না? ন্যাচারাল ফাইবার রয়েছে, সিনথেটিক ফাইবার রয়েছে, ওকে, যে কোনোটাই ওয়াইড প্রসেসিং এ হতে পারে। তো গ্রে ফেব্রিক ইন্সপেকশন প্রথমে আমাদের তুলো থেকে সুতা হবে, সেটা আমরা জানি স্পিনিং এর মাধ্যমে, তাই তো? হ্যালো, জি স্যার। হ্যাঁ, স্পিনিং এর মাধ্যমে সুতো হবে, সুতো থেকে আমরা কি করব, সেটাকে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং করব। আফটার ম্যানুফ্যাকচারিং দ্য ফেব্রিক আমরা কি করছি, সেটাকে ডাইং বা কালারেশন করছি, কালারেশন করার পর সেটাকে ফিনিশ করছি, ফিনিশ করার পর সেটাকে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর জন্য নিয়ে যাচ্ছি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়ার পর কি হচ্ছে, সেগুলোকে নির্দিষ্ট প্যাটার্ন এবং মার্কার অনুসারে কাটা হচ্ছে, কাটার পর সেগুলোকে সুইং করে অ্যাপারেল তৈরি করা হচ্ছে বা ড্রেস তৈরি করা হচ্ছে, গার্মেন্টস তৈরি করা হচ্ছে। সেই গার্মেন্টস গুলোকে দেন প্যাকিং করে বাইরের উদ্দেশ্যে সেন্ড করে দেওয়া হচ্ছে। সো এই যে হোল প্রসেসটা, এই হোল প্রসেসের মাঝখানে যে কালারেশন প্রসেসটা, সেটাই আসলে ওয়েট প্রসেসিং। তো ওয়েট প্রসেসিং এর জন্য আমাদের কথা থেকে শুরু করতে হবে, আমাদের গ্রে ফেব্রিক থেকে। অর্থাৎ আমরা একটা ফেব্রিক তৈরি করব কোথায়? নিটিং মেশিনে। ফেব্রিক কত প্রকার? ফেব্রিক তো এখনো পড়ো নাই তোমরা, তাই তো? আচ্ছা, ফেব্রিক মোটামুটি 2 প্রকার, কিন্তু ফেব্রিক 3 প্রকার হয়, আরো হয়, এটা বিভিন্নখানে ভেরি করছে। তো মোটামুটি ফেব্রিক আমরা 3 প্রকার জানবো, সেটা হচ্ছে নিট ফেব্রিক, ওভেন ফেব্রিক এবং হচ্ছে নন ওভেন ফেব্রিক। তো নিট ফেব্রিক তোমরা সহজেই চিনবা, যেগুলো নিটিং মেশিনে তৈরি করা হয়। আমাদের দেশে অনেক বেশি নিটিং সেক্টরটা ডেভেলপ, যেমন আমাদের যে গেঞ্জির কাপড়গুলি আছে, পোলো শার্ট, টি শার্ট, এগুলো যেগুলো কাপড় দিয়ে তৈরি করা হয় সেটাকে আমরা বলতেছি নিট ফেব্রিক। অর্থাৎ যে ফেব্রিক গুলো লুপের মাধ্যমে তৈরি করা হয়। তোমরা কি কখনো এই ফেব্রিক গুলো খুলেছো হাতে ধরে? খুলেছো কখনো? খোলো নাই? না স্যার। আচ্ছা, এটাকে আমরা বলছি নিট ফেব্রিক। তারপর টাঙ্গাইলে যে অনেকের বাড়ি দেখলাম, তো তোমরা যখন ওভেন ফেব্রিক যে সেটাকে বলছি, যেটা লুমে বা তাতে তৈরি করা হয়, সেটাকে আমরা ওভেন ফেব্রিক বলি। টাঙ্গাইলে যাদের বাড়ি তারা হয়তো জেনে থাকবে। আচ্ছা, মাইক্রোফোন গুলো মিউট করবো, হ্যাঁ? আহ, আর যাদের দরকার হবে অন করে কথা বলবো, ঠিক আছে? দেখো, তো ওভেন ফেব্রিকের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে 2 সেট ইয়ার্ন থাকে, ওয়ার্প এবং ওয়েফট, হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল। তোমরা আমরা লুঙ্গি পরি না সবাই? লুঙ্গি বা শাড়ি কখনো খুলে দেখেছো কিভাবে থাকে? তোমাদের মধ্যে যাদের গ্রামে বাসা, আমি জানি না কার গ্রামে বাসা, যে বাঁশের চাটাই তৈরি করে না, বেড়া তৈরি করে না, একটার সাথে আরেকটা নিচে উপরে হ্যাঁ, ঢুকিয়ে, হ্যাঁ, সেটাকে আমরা ওভেন ফেব্রিক জি বলছি। স্যার। অর্থাৎ ওভেন ফেব্রিকটা এভাবে করা হয়। তোমাদের হাতের কাছে যদি লুঙ্গি বা কোনো ধরনের শাড়ির থাকে, সেটা খুলে দেখবা, সেটা কি 2 সেট ইয়ান আছে, একটা সোজা ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল দুটো, ঠিক আছে? আর অপরদিকে যেটা গেঞ্জির কাপড়, সেটাতে কিন্তু কি লুপ লুপ করে তৈরি করা, অর্থাৎ একটা সুতা টানলেই পুরোটা খুলে যায়, ঠিক আছে? সেটাকে আমরা বলতেছি নিট ফেব্রিক, ওকে। আরেকটা ফেব্রিক আছে যেটা নিট এবং ওভেন কোনোভাবেই তৈরি করা হয় না, যেটাকে চাপ দিয়ে তৈরি করা হয়, সেটাকে আমরা নরমালি ফেল্টেড ফেব্রিক বলি। যেমন আমরা এখন যে সমস্ত মাস্ক ইউজ করছি কোভিড এর জন্য, বাজারে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সবই কিন্তু নন ওভেনের। আমাদের বাজার থেকে যে শপিং ব্যাগটা দেওয়া হয় বা কাপড় কিনতে গেলে, সেগুলো প্রায় কিন্তু এখন নন ওভেনে তৈরি করা হচ্ছে। তো এই নন ওভেনটা সবগুলো ইয়ার্নকে, সরি, সবগুলো ফাইবারকে এক ক্ষেত্রে চাপ দিয়ে তৈরি করা হয়, ওকে। এই গেল ফেব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেস। ফেব্রিকের পর এবার আমরা চলে আসবো কালারে। কালারে যাওয়ার আগে আমাদের অনেকগুলো কাজ করতে হবে। প্রথমত গ্রে ফেব্রিক ইন্সপেকশন, তোমরা দেখতে পাচ্ছ বোধহয় প্রথম যে হেডলাইনটা, গ্রে ফেব্রিক ইন্সপেকশন। এই গ্রে ফেব্রিক ইন্সপেকশনের জন্য আমাদের কি করবে, ইন্সপেকশনটা কিরকম, যে ফেব্রিক যেগুলো মেশিন থেকে আমরা নিয়ে আসছি ডাইং করার উদ্দেশ্যে, সেগুলোকে চেক করতে হবে কোনো সমস্যা আছে কিনা, কোনো ফল্ট আছে কিনা, সেগুলো দেখার জন্য, বা কোনো কিছু মিক্সিং আছে কিনা, ডায়া কম বেশি আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। গ্রে ফেব্রিকটাকে আমাদের রিকোয়ার্ড ইন্সপেকশন করতে হবে। দেখে নিলাম ওকে ফেব্রিক ভালো আছে, তারপর যেখানে আমাদের চলে যেতে হবে সুইং ওর স্টিচিং। এটা কিন্তু গার্মেন্টস এর সুইং বা স্টিচিং না, এটা হচ্ছে
আমাদের ফেব্রিক গুলো নিটিং মেশিনে টিউবুলার ফর্মে নামানো হয়, অর্থাৎ প্রডিউস হয়। তোমরা নিটিং মেশিন দেখেছো কিনা আমি জানি না, দেখেছো কি? তোমরা নিটিং স্যার মেশিন দেখেছো রাকিব? না না স্যার। দেখো দেখো নাই, আচ্ছা। নিটিং মেশিন আমি ছবি দেখিয়ে দেব। তো নিটিং মেশিনে যেটা হয় টিউবুলার আকারে হয়, অর্থাৎ টিউব হিসেবে নামে ফেব্রিকটা, সেটাকে অনেক সময় ইয়ে করা হয়, ওপেন করা হয় অথবা ওপেন করা হয় না। আমি যদি এখানে একটু ড্র করার চেষ্টা করি, তোমরা একটু দেখো। আমরা সাধারণত নিটিং মেশিনে ফেব্রিকটাকে এরকম টিউব আকারে প্রডিউস করা হয়। ওকে, তো এটাকে অনেক সময় ইয়ে করে দেওয়া হয়, মাঝখান দিয়ে স্লিট করে দেওয়া হয়, ছিঁড়ে দেওয়া হয়। ওকে, তো তখন সেটাকে আমরা কি করি, যখন আমরা ডাইং এর উদ্দেশ্যে নিয়ে আসি তখন ফেব্রিকটা এরকম অনেকগুলো পার্ট একসাথে কি করি, জোড়া দেই। এরকম অনেকগুলো পার্ট একসাথে আমরা জোড়া দিয়ে একটা লম্বা কাপড়, আমাদের একটা মেশিনের ক্যাপাসিটি কত, 500 কেজি থেকে শুরু করে, যেগুলো বাল্ক প্রোডাকশনের 500 কেজি থেকে শুরু করে আরো বেশি 1500 কেজি পর্যন্ত বা আরো বেশি হতে পারে। তাহলে 1500 কেজি ফেব্রিক তো আর একটা রোলে হবে না, তাই না? ফেব্রিক রোল অনেকগুলো লাগবে। তাহলে সেই ফেব্রিক অনেকগুলো রোল কি করা হয়, একটার সাথে আরেকটা স্টিচ করা হয়, একটার সাথে আরেকটা যুক্ত করে একটা লম্বা রোপের মতো তৈরি করা হয়। অথবা যদি ওভেন ডাইং এর ক্ষেত্রে হয় সেক্ষেত্রেও। ওকে, তাহলে সুইং আর স্টিচিং করলাম, করার পর সেটাকে ব্রাশিং করব। ব্রাশিংটা কি, আমরা উপরে একটা ব্রাশ দিয়ে আঁচড়াবো। কেন আঁচড়াবো ফেব্রিকটার উপরে? কারণ এক্সট্রা যে ফাইবারগুলি, প্রজেক্টিং ফাইবার বা আরো অন্য কোনো বিষয় যেগুলো লেগে থাকে সেগুলোকে আমরা কি করছি, এগুলোকে রিমুভ করে নিচ্ছি উপর থেকে। ঠিক আছে, তাহলে ব্রাশিং একটু পরিষ্কার হয়ে গেল। জি ওকে, তারপর শেয়ারিং এন্ড ক্রপিং। তো ব্রাশিং করার ফলে এখানে কিছু এক্সট্রা ফাইবারগুলি, প্রজেক্টিং ফাইবারগুলি দাঁড়িয়ে যাবে, খাড়া খাড়া হয়ে যাবে। চুলে যদি আমরা চিরুনি দেই তাহলে কি, যে চুলগুলো ইয়ে হয়ে যাবে। ওকে, তো শেয়ারিং আর ক্রপিংটা হচ্ছে যে আমরা জাস্ট এই প্রান্তগুলি কেটে ফেলবো, উপরের যে প্রজেক্টিং ফাইবার, এক্সট্রা ফাইবারগুলি আছে সেগুলোকে আমরা কেটে ফেলার চেষ্টা করব যদি কিছু থাকে। ওকে, সেটাকে আমরা শেয়ারিং বা ক্রপিং বলছি। আমরা যে সেভ করি সেটা কি মূলত সেরকমটাকেই বোঝাচ্ছে, অর্থাৎ ফেব্রিকের উপর যে প্রজেক্টিং ফাইবারগুলো আছে সেগুলোকে কেটে ফেলা। এটার করার পরেও আরো কিছু ফাইবার থাকে যেগুলো ফেব্রিক সারফেসে লেগে থাকে, সেই জন্য আমাদের এই প্রসেসটা দরকার, সিনজিং। তো সিনজিংটা কি? সিনজিংটা হচ্ছে এই ফেব্রিকের গায়ে ছোট 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 নেপস বা ছোট ছোট শর্ট ফাইবার থাকে। তোমরা যদি কখনো দড়ি বা সুতা খুলে থাকো, আমরা কি জানি যে অনেকগুলো ফাইবার একসাথে স্পিনিং এ গিয়ে তারপর কিন্তু সুতা হয়, তাই না? সো একটা ফাইবারের কিন্তু অনেকগুলো ছোট 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 সুতার কি সন্নিবেশ, সরি ফাইবারের সন্নিবেশ। তার মানে কি, এখানে ফাইবার লেন্থ যত ছোট হবে তোমার সুতার ভিতরের জয়েন্ট গুলি তত বেশি হবে। তোমরা বাসায় ইয়ে দিয়ে দড়ি বানাইছো না, পার্ট দিয়ে? আমি জানি না বানাইছো জি কিনা। স্যার। তাহলে একটার সাথে আরেকটা কি আমরা যুক্ত করতেছি, এভাবেই কিন্তু দড়িটা জি তৈরি করতেছি, রশিটা তৈরি করতেছি। তো এভাবেও কিন্তু ইয়ানটাও তৈরি করা হয়। যত শর্ট ফাইবার হবে আমার ভিতরে কিন্তু অনেক বেশি দেওয়া লাগবে, কিন্তু যতই লং স্টাপল ফাইবার হবে তার মানে কি কম কম দিলেই দড়িটা তাড়াতাড়ি লম্বা হবে। সো ইয়ান কোয়ালিটিটা ভালো হবে। ওকে, যে সমস্ত ইয়ান কোয়ালিটি ভালো নয় সেখানে যে প্রজেক্টিং ফাইবার গুলোকে থাকে সেগুলোকে আমরা রিমুভ করব। শেয়ার বা ক্রপিং করার পরেও কিছু থেকে যায়, সেটাকে আমরা যেটা করি, ফেব্রিকটাকে আমরা পুড়িয়ে ফেলি একটা গ্যাস বার্নারের ভিতর দিয়ে। এরকম গ্যাস বার্নার আছে, সেখানে চলছে, ফেব্রিকটাকে এর উপর দিয়ে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যে, একটা নির্দিষ্ট দূরত্বে এবং স্পিডে পাস করি। তাহলে পাস করলে কি হবে, সেইখানে এই আগুনের তাপের ফলে বা আগুনের ফ্লেমের দ্বারা এই চারপাশের যে ফাইবার গুলি আছে, সারফেসে যে ফাইবার গুলি আছে সেগুলো পুড়ে যাবে, যেটাকে আমরা বলতেছি সিনজিং। ক্লিয়ার? সিনজিং। জি স্যার। ওকে, এরপরে আমরা চলে যাব সিনজিং এর পর স্কাউরিং। কিন্তু তার আগে এটা যদি ওভেন ফেব্রিক হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের ডিসাইজিং করতে হবে। ডিসাইজিংটা কি একটু বলি। তো ডিসাইজিং এর আগে আমাদের এখানে যদি আমরা সাইজিং এ ভাগ করে ফেলি, তাহলে সাইজিংটা কি? সাইজিং মানে হচ্ছে মার দেওয়া বাংলা কথায়। তোমরা যারা টাঙ্গাইলে বাসা, ওই যে শাড়ির সুতোয় মার দেয়, আমরা ঘড়ি উড়াইছি না, ঘড়ি, ঘড়ির সুতোয় কিন্তু আমরা স্টার্চ জাতীয় পদার্থ দিই, মাঞ্জামাড়া বলে অনেকখানি, তোমাদের এদিকে কি বলে আমি জানি না। কেন দেয়? সেটার সুতার শক্তিটাকে, স্ট্রেংথটাকে বাড়ানোর জন্য সাধারণত আমরা কি সাইজিং করে থাকি বা স্টার্চ ম্যাটেরিয়াল গুলো দিয়ে থাকি, তাই তো? তো যখন আমরা ওভেন ফেব্রিক তৈরি করি, অর্থাৎ লুমে ফেব্রিক তৈরি করি, তখন কি এক সেট ওয়ার্প এবং এক সেট লম্বা হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল থাকবে, ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল থাকবে। তো এই
মূলত এই সেট যেটা ওয়ার্প সেট যেটা লম্বালম্বি থাকছে সেটার কি লুমে অনেক টান থাকে, অনেক টান থাকে এবং আমরা মাকু দিয়ে বা শাটল দিয়ে কি করি, একটা করে সুতা এদিকে ঢুকাই, 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 ঢুকিয়ে কিন্তু আমরা কাপড়টা তৈরি করি। যার কারণে দেখা যাচ্ছে যে এই ইয়ানগুলোকে, লম্বালম্বি ইয়ানগুলোকে ওয়ার্প ইয়ান বলা হয়। এই ওয়ার্প ইয়ানগুলোকে প্রচুর পরিমাণ টান লাগে, টেনশন লাগে। সেজন্য এই টেনশনের ফলে যাতে ছিঁড়ে না যায় সেজন্য আমরা যেটা করি, ইয়ানকে একটা সাইজ ম্যাটেরিয়াল দ্বারা আবরণ দেই। তো সাইজ ম্যাটেরিয়াল দিয়ে যখন আবরণ দিব তখন সেই ইয়ানটা উপরে একটা কোটিং পড়ে যাবে, ঠিক ওই ঘুড়ির সুতার মতো, যার কারণে সেটা ছিঁড়ে যাবে না ডিউরিং উইভিং এর সময়। ওকে, তো ডাইং এর সময় আমাদের কিন্তু তখন এই স্টার্চ ম্যাটেরিয়ালটা যদি ফাইবারের গায়ে লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অনেক সময় দেখবা যে যে সমস্ত লুঙ্গি নতুন কিনে আনা হয় সেগুলো চটচটে খড়খড়া থাকে, সেখানে কিন্তু মার দেওয়া থাকে। হ্যাঁ, সেটাও কিন্তু সাইজিং ম্যাটেরিয়াল। তো যেটার কারণে সেই সাইজিং ম্যাটেরিয়ালটা কিন্তু আমরা থাকলে কালার করতে পারবো না। সো সেই কালার করার জন্য আমাদের সাইজিং ম্যাটেরিয়ালটাকে তুলে ফেলা দরকার। সেই তুলে ফেলার জন্য আমাদের যে প্রসেসটা সেটার নাম হচ্ছে ডিসাইজিং। ওকে, বুঝতে পেরেছো তোমরা? নেক্সট জি স্যার। ডিসাইজিং। এখন সাইজিং জি স্যার। ম্যাটেরিয়ালটাকে তুললাম, তোলার পরে আমাদের যেখানে যেতে হবে, বা ওভেন নিট ফেব্রিক হলে এটা, আর ওভেন হলে এটা। নিট ফেব্রিক হলে স্কাউরিং দুটোর জন্যই করতে হবে। স্কাউরিংটা কি, বেসিক একটা কনসেপ্ট, যে আমাদের সুতার কম্পোজিশন তোমরা কি পড়েছো? নরমাল কটনের কথা যদি বলি, আমরা সুতার কম্পোজিশন কি পড়েছি, সরি কটনের কম্পোজিশন কি পড়েছি, কেউ বলতে পারবে একজন? কটনের কম্পোজিশনটা কি ছিল র মেটেরিয়াল 1-এ? কেমিক্যাল কম্পোজিশন কি কি ছিল মনে আছে? সেলুলোজ কত পার্সেন্ট, অয়েল প্যাক, আর কি কি রয়েছে সেগুলো কত পার্সেন্ট মনে আছে? মনে নেই। আচ্ছা, আমাদের প্রায় কটনের ভিতরে 96% সেলুলোজ এবং বাকি সবগুলো ইম্পিউরিটি, সেটা অয়েল, ওয়াক্স থেকে শুরু করে পেকটিন জাতীয় পদার্থ, আরো অনেক কিছু আছে। তো এই যে 100% এর ভিতরে 96%, এই 96% পিওর কটন। এই 96% প্লাস বাকি যে 4% or 6% রয়েছে সেটা ইম্পিউরিটিস, অর্থাৎ সেগুলো অপদ্রব্য। তো এই অপদ্রব্যগুলোকে আমরা কাপড় ময়লা হলে ধুয়ে দিই, সেখানেও কিন্তু একই অবস্থা। এই অপদ্রব্যগুলোকে দূরীভূত করার বা রিমুভ করার যে প্রক্রিয়া, আমরা সেটাকেই কিন্তু বলছি স্কাওয়ারিং। তাহলে ফাইবারের ভিতরে অবস্থিত বা ফেব্রিকের ভিতরে অবস্থিত বা নিটিং এর সময়, যখন নিটিং বা উইভিং এর সময় কিন্তু কি হয়, তেল চর্বি লেগে যেতে পারে, তাই না? ফেব্রিকে যখন মেশিন অয়েল লেগে যেতে পারে, মেশিনের গ্রিজ লেগে যেতে পারে, অথবা বাইরের পরিবেশ থেকে ডার্ট পার্টিকেল গুলো লেগে যেতে পারে। তো কাপড়টা আলটিমেট ময়লা হয়ে যাবে। সেই জন্য ন্যাচারালি, ইনহারেন্টলি ফেব্রিকের ভিতরে, ফাইবারের ভিতরে যে সমস্ত অপদ্রব্য রয়েছে এবং সেই সাথে মেশিনে তৈরি করার সময় এবং বাহ্যিকভাবে যে সমস্ত অপদ্রব্য ফেব্রিকের গায়ে লাগবে সেটাকে রিমুভ করার প্রক্রিয়া হচ্ছে স্কাওয়ারিং। ওকে, স্কাওয়ারিং গেল। এরপরে আসি আমরা ব্লিচিং এ। ব্লিচিংটা কি, আমরা সবাই সাধারণত ব্লিচিং পাউডারের সাথে পরিচিত। হ্যাঁ, আমরা করোনা কালেও ব্লিচিং পাউডার ইউজ করেছি। তো ব্লিচিং শব্দটার অর্থ ব্লিচ করা, হ্যাঁ অবশ্যই, ধুয়ে ফেলা, তুলে ফেলা, ইত্যাদি ইত্যাদি। তো টেক্সটাইলে আমরা ব্লিচিং বলতে যেটা বুঝতেছি, যে প্রত্যেকটা ফাইবারের কিন্তু একটা নিজস্ব কালার আছে। আমাদের যেমন সবার গায়ের বর্ণ আছে, একটা প্রত্যেকটি নিজস্ব গাত্রবর্ণ রয়েছে, ঠিক তেমনি প্রত্যেকটা ফাইবারের ইনহেরেন্টলি, জন্মগত ভাবেই কিছু কালার রয়েছে। যেমন এক এক ধরনের কালার এক এক রকম, কটনের কালার এক এক রকম। তারপরে যেটা হচ্ছে জুটের কালার, তোমরা নিশ্চয়ই দেখেছো, হ্যাঁ, সোনালী আঁশ বলা হচ্ছে। আসলে কিন্তু সোনালী কি, গোল্ডেন আঁশ কি গোল্ডেন নাকি? না স্যার। আচ্ছা, যাই হোক, পাটেরও কিন্তু একটা কালার আছে, অর্থাৎ প্রত্যেকটা ফাইবারের ইন্ডিভিজুয়াল কিছু কালার রয়েছে। তো সেই কালারটাকে রিমুভ করার যে প্রক্রিয়া, অর্থাৎ যে মাধ্যমে ন্যাচারাল কালার অফ দ্য ফাইবার বা ন্যাচারাল কালার অফ দ্য সাবস্টেন্স উইল রিমুভ ইজ নন এজ ব্লিচিং। ব্লিচিং এর মাধ্যমে ফাইবার বা ফেব্রিকের ভিতরে ইনহারেন্ট বা জন্মগত ভাবে যে ন্যাচারাল কালারটা থাকে সেটা রিমুভ করার প্রক্রিয়াকেই আমরা বলছি ব্লিচিং। মূলত স্কাওয়ারিং এবং ব্লিচিং হলে একটা ফেব্রিক ডাইং করার উপযোগী হয়, তারপরে সেখানে কালার ধরবে। অপদ্রব্যগুলো চলে গেল, যদি এই অপদ্রব্যগুলি থাকে, অয়েল ওয়াক্স থাকে, তাহলে ফেব্রিকটা তো পানি শোষণ করবে না। আর পানি যদি শোষণ না করে
তাহলে আমাদের ফেব্রিক তো ডাইং করা যাবে না, অর্থাৎ ডাইং তো কালার বা রং সেটাও তো ফেব্রিকের গায়ে লাগতে হবে বা শোষণ করতে হবে, ফেব্রিকের সাথে বন্ডিং তৈরি করতে হবে। কিন্তু যদি সেখানে এই ধরনের তেল, চর্বি, মোম ইত্যাদি থাকে বা ইম্পিউরিটিস অপদ্রব্যগুলি থাকে, তাহলে তো সেগুলো ফেব্রিকটা আমার ভিজবেই না। তো ফেব্রিকটা যদি না ভিজে তাহলে তো তার ভিতরে আমার ডাইস পার্টিকেল গুলো ঢুকবে না। এবং একই সাথে যদি ন্যাচারাল কালারটা থেকেই থাকে তাহলে তো সেখানে একটা কালার আছেই, তাহলে তো এই কালারটা ধরতে একটু সমস্যা হবে। যেমন বিশেষ করে লাইট কালার গুলি, যেমন পিঙ্ক কালার বা এই ধরনের কালার গুলিতে ডাইং করতে সমস্যা, ডার্ক কালার গুলি করা যায়। সো ন্যাচারাল কালারটাকেও আমার রিমুভ করতে হবে। ওকে, যখন স্কাউরিং এবং ব্লিচিং করা হয়ে যাবে, স্কাউরিং এর কারণে ফেব্রিকের অ্যাবজর্বেন্সি বাড়ে, পানি শোষণ ক্ষমতা বাড়ে, এবং ব্লিচিং এর কারণে ফেব্রিকটি সাদা হয়ে যায়। সাদা হওয়ার কারণে যখন কি হচ্ছে, স্কাউরিং, ব্লিচিং কাপড়, এটাকে আমরা আরএফডি ডাইং, আরএফডি ফেব্রিকও বলি, অথবা রেডি ফর ডাইং ও বলে থাকি। আরএফডি ফেব্রিক, আমরা যখন ফ্যাক্টরিতে প্রচলিত এই শব্দটা আরএফডি ডাইং, ফ্যাক্টরিতে প্রচলিত যে আরএফডি অর্থাৎ রেডি ফর ডাইং, অর্থাৎ স্কাউরিং, ব্লিচিং বা যে সমস্ত প্রি ট্রিটমেন্ট সেগুলো করা আছে, তো এই সমস্ত প্রক্রিয়াটাকে আমরা বলতেছি প্রি ট্রিটমেন্ট। এই পর্যন্ত এই সমস্ত প্রক্রিয়াটাকে আমরা বলতেছি প্রি ট্রিটমেন্ট। ওকে, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি প্রি ট্রিটমেন্ট। দেন এরপরে আমরা চলে যাব কালারেশনে। কালারেশনের দুটো পার্ট, একটা হচ্ছে ডাইং এবং একটা হচ্ছে প্রিন্টিং। ডাইংটা কি জিনিস আমরা সংক্ষেপে যদি একটু আলোচনা করি, ডাইংটা মানে হচ্ছে আমার ফেব্রিকটাকে কি করব, কালার করব, অর্থাৎ ফেব্রিকের গায়ে রং ধরাবো, সেটাকে আমরা বলতেছি ডাইং। আমরা কিভাবে সাধারণত ডাইং করে থাকি, পুরো একটা ভেসেলে আমরা যখন কালার দিয়ে সাবস্টেন্স দিয়ে আমরা বয়েল করি, তখন কি সাধারণত আমাদের কালার গুলো ফেব্রিকের সাথে বন্ডিং হয়ে থাকে। তো ডাইং করার জন্য আমাদের বিভিন্ন প্রকার ডাই রয়েছে, যেমন রিয়েক্টিভ ডাই, অ্যাসিড ডাই, বেসিক ডাই, ডিসপার্স ডাই। আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আমাদের দেশেই শুধু না, কটন কালারেশনের জন্য অর্থাৎ সেলুলোজিক ফাইবার কালারেশনের জন্য আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি রিয়েক্টিভ ফাইবার, রিয়েক্টিভ ডাই, সরি। ওকে, রিয়েক্টিভ ডাই, জিরিক ডাই, ভ্যাট ডাই, এগুলো ব্যবহৃত হয়, এজো ডাই, আর অনেক প্রকার ডাইও রয়েছে। এরপরে যদি আমরা যাই, যে আরেকটা পোর্শন রয়েছে প্রিন্টিং। আমরা অনেকেই টি শার্ট পরে থাকি, আমাদের টি শার্টের গায়ে কি থাকে, আমরা যেমন নর্দার্ন ইউনিভার্সিটি তোমরা গেঞ্জি বানিয়েছিলা, তো পিছনে এবং সামনে ওই যে সিল মেরেছিলা বা লোগো লাগিয়েছিলা, সেটাকে কিন্তু আমরা প্রিন্টিং বলতেছি। এটা কিন্তু একটা স্পেসিফিক প্রক্রিয়ার মাধ্যমে করা হয়, যেখানে ডাইস পার্টিকেল গুলো পুরো ফেব্রিকে ছড়িয়ে না গিয়ে একটা নির্দিষ্ট পোর্শনে আমাদের ডিজাইন অনুসারে লাগানো হয়ে থাকে, সেটাকে কিন্তু আমরা প্রিন্টিং বলছি। এখানে একটা যদি আমি ফুল আঁকতে চাই, তাহলে কি করতে হচ্ছে, আমাকে পুরো ফেব্রিকটাতে আমি একটা ফুল বানাবো না, কিন্তু আমি এইটুক জায়গায় একটা ফুল বানাবো। সেই ক্ষেত্রে ডাইস গুলোকে বা পিগমেন্ট গুলোকে সাধারণত প্রিন্টিং পিগমেন্ট দ্বারা করা হয়। আমরা যখন ডিটেলস করবো তখন আরো জানবো। তো কি এই লোকালাইজড অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমরা যেখানে ডিজাইনটা করতে চাই সেই ডিজাইনটির এরিয়াতে আমরা কি করি, ডাইস বা পিগমেন্ট গুলো অ্যাপ্লাই করি, সেটাকে আমরা বলতেছি প্রিন্টিং। এরপর ডাইং বা প্রিন্টিং হয়ে গেলে ফেব্রিকটাকে আমাদের ওয়াশ করতে হয়, আগে ড্রাই করে নিতে হয়। প্রিন্টিং হলে ড্রাই করার পর সেটাকে আমাদের কি করতে হয়, ওয়াশ করতে হবে। ওয়াশ করতে হয় কিভাবে, আমরা দুই ধরনের ওয়াশ, ইন্ডাস্ট্রিয়াল ওয়াশ ইউজ করে থাকি, সেটা হচ্ছে একটা হচ্ছে হট ওয়াশ আর একটা হচ্ছে কোল্ড ওয়াশ। হট ওয়াশ হলো মোটামুটি 80 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা কি করি, বয়েল সোপ সলিউশন দিয়ে বয়েল করে থাকি, সেটাকে আমরা হট ওয়াশ বলছি। আর যদি আমরা কোল্ড ওয়াশ বলি, সেটাকে আমরা মোটামুটি 40 ডিগ্রি সেন্টিগ্রেডে ধুয়ে ফেলছি। ওকে, ডাইং বা প্রিন্টিং করার পর আমাদের স্টিমিং, কিউরিং করার পর আমরা ফিনিশ করে ফেললাম, ওয়াশ করে ফেললাম, তারপর ফেব্রিকটাকে আমাদের ড্রাই করতে হবে। ড্রাই করার পর ফেব্রিকটা আমরা গার্মেন্টস তৈরি করার জন্য পাঠিয়ে দিব। এখানে আমাদের একটা টার্ম বাদ গেছে, মার্সারাইজেশন। ব্লিচিং এর পরে ওভেন ফেব্রিকের ক্ষেত্রে সাধারণত এটা আসলে অপশনাল, মার্সারাইজেশন কেউ করতেও পারে নাও করতে পারে। মার্সারাইজেশন একটা প্রসেস যেখানে ফেব্রিকের লাস্টার বৃদ্ধি পায়। লাস্টার মানে হচ্ছে উজ্জ্বলতা বৃদ্ধি পায়। এটা সাধারণত কাস্টিক সোডা দিয়ে ট্রিটমেন্ট করা হয়। কাস্টিক সোডা দিয়ে ট্রিটমেন্ট করলে ফেব্রিকটার লাস্টার বেড়ে যায়। হ্যাঁ, এটাকে আমরা মার্সারাইজেশন বলছি। এই মার্সারাইজেশন সম্পর্কেও আমরা জানবো। তাহলে এই স্লাইডের মোটামুটি যে বিষয়গুলি হলো, সেটা হচ্ছে কি, প্রথমে আমাদের ওয়েট প্রসেসের জন্য ফেব্রিক লাগবে। ফেব্রিকটা প্রথমে আমরা ইন্সপেকশন করে নিব। ফেব্রিকটা ইন্সপেকশন করে নেওয়ার পর যেহেতু আমাদের অনেকগুলো লাগবে, সেই হিসেবে আমাদের নির্দিষ্ট দৈর্ঘ্য অনুসারে আমরা কি করব, রোল ফেব্রিক গুলো একসাথে জোড়া লাগিয়ে নিব।
জোড়া লাগিয়ে নেওয়ার পর ফেব্রিক গুলোকে আমরা ব্রাশ করব, যে এক্সট্রা সাবস্টেন্স গুলি আছে সেগুলো রিমুভ করার জন্য। তারপর শেয়ারিং বা ক্রপিং করব, বড় বড় যে ফাইবার গুলি আছে সেগুলোকে কেটে ফেলবো। তারপর সিনজিং, ছোট ছোট যে ফাইবার গুলি আছে সেগুলোকে আগুনে পুড়িয়ে ফেলবো ফেব্রিক সারফেসটা ক্লিন করার জন্য। ওকে, তারপরে আমরা চলে যাব স্কাওয়ারিং এ। স্কাওয়ারিং মানে হচ্ছে কি, নরমালি তেল চর্বি বা অপদ্রব্যগুলি আছে যেগুলো, সেগুলোকে রিমুভ করা, সেগুলোকে রিমুভ করব। ওকে, ইন অ্যাকশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা স্কাওয়ারিং এর ডিটেইলস করব। তারপরে কি করব, আমরা ন্যাচারাল কালার যেটা আছে সেটাকেও রিমুভ করে ফেলবো। তাহলে ফেব্রিকটা একেধারে আমার অ্যাবজর্বেন্সি বাড়বে এবং সেই সাথে কালারটাও চলে যাবে। তারপর সেটাকে আমরা কি করব, ডাইস দিয়ে কালার করব। কালারেশনের পর আমরা একই সাথে প্রিন্টিংও করতে পারি, আবার ব্লিচিং এর পর সরাসরি প্রিন্টিংও করতে পারি। তারপর আমরা কি করব, সেটাকে ফিনিশ করব। তো এই ছিল মোটামুটি ওয়ার্ড প্রসেসিং এর বেসিক কনসেপ্ট যদি বলে থাকি সেটা। আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, জি স্যার। আচ্ছা, জি স্যার। আমি আবার রিভিউ করব, সমস্যা নেই। এখান থেকে মোটামুটি ধারণাটা নাও যে আমরা মোটামুটি কি জানি, যে ফাইবার থেকে ইয়ার্ন হবে, ইয়ার্ন থেকে ফেব্রিক হবে, ফেব্রিক আমরা কি করছি, নিয়ে আসতেছি, তারপর সেটাকে চেক করতেছি, স্টিচিং করতেছি, সেলাই করতেছি, লম্বা করছি, তারপর সেটা ব্রাশ করছি, ক্রপিং করছি, সিনজিং করছি, তারপরে স্কাউরিং করছি, ব্লিচিং করছি, হ্যাঁ, তারপরে ডাইং বা প্রিন্টিং করছি, তারপর ফিনিশিং করছি। ওকে, এই পাশের যে কথাগুলি সেগুলো সাধারণত ওভেন ফেব্রিকের জন্য প্রযোজ্য, এই পাশের যে কথাগুলো সেগুলো নিট ফেব্রিকের জন্য প্রযোজ্য, মাঝে মাঝে বোথের জন্য প্রযোজ্য। তোমরা যখন আরো বিস্তারিত জানবে তখন আসলে ক্লিয়ার বুঝতে পারবে। সো হোপফুলি দিস ইজ দ্য ফ্লো চার্ট অফ দ্য ওয়াইট প্রসেসিং, অর্থাৎ এভাবেই ওয়াইট প্রসেস করা হয়। ওয়াইট প্রসেস কালারেশনের পূর্ব শর্ত হলো স্কাওয়ারিং এবং ব্লিচিং, অর্থাৎ কাপড় থেকে রং সরাতে হবে, প্রাকৃতিক রং, এবং একই সাথে সেটাকে অ্যাবজর্বেন্সি আনতে হবে, অর্থাৎ পানি শোষণ ক্ষমতা বাড়াতে হবে। সেই জন্য এই দুটো ধাপকে আমরা বলি স্কাউরিং এবং ব্লিচিং এ বলি প্রি ট্রিটমেন্ট। ওকে, তারপর কালারেশন এন্ড তারপর ফিনিশিং। এই প্রত্যেকটারই অনেকগুলি করে কথা আছে। ওকে, নেক্সট আমরা যাব, যে কথাগুলি বললাম তোমাদেরকে, যে গ্রে ফেব্রিক ইন্সপেকশন, স্টিচিং, ব্রাশিং, শেয়ারিং, ক্রপিং, সে কথাগুলি এখানে বলা আছে সবকিছু। স্কাওয়ারিং, ব্লিচিং, ডিসাইজিং তোমরা একটু পড়বা সবাই। মার্সারাইজেশন, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং। ওকে, এবার আমরা একটু ভিন্ন কথা বলবো, যে আমাদের একটু আগে দেখলাম দুটো একসাথে, আমাদের প্রসেস ফ্লো চার্ট আসলে বিভিন্ন প্রকার ফেব্রিকের জন্য বিভিন্ন রকম, স্পেশাল ফেব্রিকের জন্য স্পেশাল রকম। তো আমরা মোটামুটি দুটোর ক্ষেত্রে জানবো, প্রসেস ফ্লো চার্ট ফর নিট ফেব্রিক এবং আরেকটা হচ্ছে ওভেন ফেব্রিক। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে নিট ফেব্রিকটা হচ্ছে লুপের মাধ্যমে, দেখো এখানে লুপ তোমরা দেখতে পাচ্ছ। জি স্যার। এই যে দেখো, একটা লুপ তৈরি হয়েছে একটা সুতার, ওকে, তার সাথে আরেকটা সুতার লুপ, তার সাথে আরেকটা সুতার লুপ, অর্থাৎ একটা সুতায় কি করছে, এখানে আরেকটা যদি তৈরি হয়, একটা সুতায় কি করছে, লুপ তৈরি করে যে ফেব্রিকটা তৈরি করছে সেটাকে আমরা নিট ফেব্রিক বলছি। তো এই নিট ফেব্রিকের ভার্টিক্যাল গুলোকে বলা হচ্ছে ওয়েলস এবং এটাকে বলা হচ্ছে কোর্সেস। দেখো, সরি, এটাকে বলা হচ্ছে ওয়েলসেস, এটাকে এখানে দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে কোর্সেস। জি স্যার। ওকে, এই যে তোমরা পাশের চিত্রটা দেখো, এখানে আমাদের কি ছবিগুলো দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ না, যে ফেব্রিকটা সাধারণত এই ধরনের হয়ে থাকে। এটা তোমরা সাধারণত আমরা গেঞ্জির কাপড় ইউজ করে থাকি, আমরা শীতকালে যে হুডি ইউজ করে থাকি, ঠিক আছে, সেগুলো সাধারণত, এবং বিশেষ করে সোয়েটার বা যেগুলো বুনন করা হয়, সোয়েটার উলের, উল বনে না উল মানুষ, সেটা কিন্তু এই নিট ফেব্রিক। হ্যাঁ, তো আমরা একটু দেখি গ্রে ফেব্রিক ইন্সপেকশন। আমরা আগের মতো গ্রে ফেব্রিক ইন্সপেকশন করব। তারপরে কি করছি আমরা, ক্রপিং এন্ড ব্রাশিং, একই কথা। তারপর সিইং এবং স্টিচিং করছি ওটার মতোই, স্কাউরিং এবং ব্লিচিং, ডাইং হলো, এই পর্যন্ত আমরা জানি ডাইং। তারপরে আমরা আসতেছি ডি ওয়াটারিং, মানে হচ্ছে আমরা জানি যে কোনো একটা ফেব্রিক, কটন ফেব্রিক, তার ওজনের বা কোনো ফেব্রিকে তার ওজনের 3 থেকে 4 গুণ বা আরো অনেক বেশি পানি শোষণ করে থাকে, 3 থেকে 400 গুণ পর্যন্ত হতে পারে। তাই হিউজ অ্যামাউন্ট অফ পানি আমরা কি করি, প্রতিদিন গোসল করার পর হাত দিয়ে আমাদের কি স্কুইজ করে ফেলি, তার ফলে কি পানিটা চলে যায়, তাই তো।
তো টেক্সটাইলের ক্ষেত্রে ঠিক সেম। আমরা যখন তোমরা কখনো নিজে কাঁথা ধুয়েছো বা মোটা কাপড় কম্বল চাদর ধুয়েছো? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো কি হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার কিন্তু সেখানে থাকে। তো সেটাকে আমরা তাড়াতাড়ি শুকানোর জন্য কি স্কুইজ করি, নিংড়ে দেই। তো এটাকে আমরা সাধারণত ডি ওয়াটারিং বলছি। তো ফেব্রিকটাকে ফ্যাক্টরিতে তো আর হাত দিয়ে চিপে শুকানো হয় না বা এয়ার ড্রাই করা হয় না, মেশিনের সাহায্যে শুকানো হয়। তাহলে মেশিনের সাহায্যে শুকাইতে গেলে প্রচুর পরিমাণে সেখানে আমাদের কি লাগছে, এনার্জি লাগছে। এটা তো আর এমনি এমনি শুকাবে না, সেটা হয় ইলেকট্রিসিটির মাধ্যমে জেনারেট করতে হবে, নাহলে গ্যাসের মাধ্যমে জেনারেট করতে হবে। তাহলে এই হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটারটাকে ইভাপোরেট করে বের করে দিতে হবে, যার জন্য আমাদের প্রচুর এনার্জি নষ্ট হবে এবং কস্ট বেড়ে যাবে। সেজন্য আমরা যেটা করছি, ডিওয়াটারিং করছি, অর্থাৎ মেকানিক্যালি স্কুইজ করছি, সেটাকে আমরা ডিওয়াটারিং বলছি। অর্থাৎ যেটা হাত দিয়ে ম্যানুয়ালি আমরা বের করে দিই, সেটাকে যখন মেকানিক্যালি স্কুইজ করে বের করে দিব, তখন সেটাকে আমরা ডিওয়াটারিং বলছি। তো এগুলো বিভিন্ন মেশিনের মাধ্যমে করা হয়ে থাকে। সাপোজ যদি আমরা বলি দুটো রোলারের মাঝখান দিয়ে যদি কোনো ফ্যাব্রিককে পাস করা হয়, তাহলে কি সেটা কি হবে, চিপে যাবে, অর্থাৎ সেখান থেকে পানিটা বেরিয়ে যাবে। এটাকে আমরা ডিওয়াটারিং বলছি। তো এই ডিওয়াটারিং এর জন্য আমাদের অনেকগুলো মেশিন রয়েছে, যেমন হাইড্রোস্ট্যাক্টর এবং পাশে রয়েছে ড্রায়ার বা স্টেন্টার। ডিওয়াটারিং হয়ে যাওয়ার পর আমরা কি করব, সেটাকে শুকাবো। ফেব্রিকটাকে শুকানোর জন্য আমাদের যে মেশিনটা রয়েছে, যখন আমরা ওপেন ফর্মে শুকাবো তখন আমাদের এখানে ড্রায়ার বা স্টেন্টার লাগছে, যখন আমরা ওপেন ফর্মে শুকাবো। ওকে। আবার যখন আমরা ওপেন ফর্মে শুকাবো না, যখন টিউব ফর্মে থাকবে, সেই ক্ষেত্রে হাইড্রোস্ট্যাক্টর আমরা ইউজ করতে পারি। তো হাইড্রোস্ট্যাক্টরটা কিরকম একটু ধারণা দেই তোমাদের। হাইড্রোস্ট্যাক্টরটা হচ্ছে এই ধরনের একটা মেশিন, এটা পুরো একটা চৌবাচ্চার বিমের মতো। এইখানে মাঝখানে একটা কৌণিক, এই পাশে একটা পারফোরেটেড জালি থাকে, ফেব্রিকটাকে এখানে দেওয়া হয়। তো যখন ফেব্রিকটাকে ঘোরানো হয়, ফেব্রিকটা স্পিডে ঘুরে এখানে এই এই কেন্দ্র করে, এটাকে কেন্দ্র করে। তো আমরা কৌণিক দূরত্বের সূত্র পড়েছি বা কৌণিক গতির সূত্র জানি যে কি, গতি জড়তার কারণে কি, যখন এটা কৌণিক ঘুরবে প্রচন্ড, গতি জড়তার কারণে কি ফেব্রিক গুলো ঘুরবে। কিন্তু পানিতে তো আর গতি জড়তা লাগবে না, যার ফলে পানিটা কি বাইরে থেকে এদিক দিয়ে বেরিয়ে যাবে, যেটাকে আমরা হাইড্রোস্ট্রাক্টর বলছি। অর্থাৎ যখন ফেব্রিকটা, মনে করো তোমার একটা চাদরকে যদি তুমি জোরে ঘুরাও, তাহলে কি হবে, একটা চাদরকে হাতে নিয়ে যদি জোরে ঘুরাও, ভিজা চাদরকে, তাহলে সেখান থেকে পানিটা কি বাইরে চলে যাবে না? তো এই জি স্যার। প্রসেসটাই এখানে করা হয়ে থাকে, যেটাকে আমরা হাইড্রোস্ট্রাক্টর বলছি। অপরদিকে যখন আমরা ফেব্রিকটাকে ওপেন ফর্মে ফিনিশ করব, তখন সাধারণত এটাকে দুটো রোলারের ভিতর দিয়ে পাস করা হয়। তারপরে ফেব্রিকটা একটা হিটেড চেম্বার বা সিলিন্ডারে চলে যায়। হিটেড চেম্বার বা সিলিন্ডারে গেলে সেখানে কি শুকনো হয়ে যাবে ফেব্রিকটা। প্রথমে স্কুইজ বা চিপে পানিটা বের হয়ে যাবে, তারপর ড্রাই স্টেন্টার বা ড্রায়ার যেটাই বলি না কেন, এটার অনেকগুলি চেম্বার আছে, এই চেম্বারের ভিতর দিয়ে যাবে। প্রত্যেকটা চেম্বারে স্টিম এবং হিট জেনারেট করা হয়, ফেব্রিকটা এদিক দিয়ে প্রবেশ করলে শুকিয়ে এদিক দিয়ে বের হয়ে যাবে। ওকে, ফেব্রিকটাকে তারপর আমরা কি করি, সাধারণত ফ্ল্যাট এমনি শুকানোর পর সেটাকে আয়রন করে থাকি বাসায়। তো এই কম্প্যাক্টিংটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আয়রন। তো এই কম্প্যাক্টিংটাকেও রোলারের ভিতর দিয়ে পাস করা হয়, দুটো রোলার সামনে থাকে পিছনে থাকে, এবং এখানে স্টিম দেওয়া হয়। হ্যাঁ, স্টিম দিয়ে ফেব্রিকটাকে সাধারণত ফিনিশ করা হয়, আয়রন করা হয়। তারপর এইটা চলে যাবে ফাইনাল ইন্সপেকশনে, অর্থাৎ টেবিলে কিছু লোকজন থাকবে, তারা ফেব্রিকটাকে চেক করবে যে আমাদের ফেব্রিকটার ডায়া কত হওয়ার কথা ছিল। এটা যদি 55 হয় বা 30 ছোট ডায়া হয়, এটা ঠিক আছে কিনা পুরো ফেব্রিকটাতে। হ্যাঁ, তারপর কোনো সমস্যা আছে কিনা, যেমন হোল, তারপর ডাইং কালার ভেরিয়েশন হলো কিনা, কোথাও কোনো সমস্যা হলো কিনা, যেমন কোথাও বেশি ডাইং হয়েছে, কোথাও কম ডাইং হয়েছে, বা কোথাও ছিদ্র হয়ে গেছে, বা কোনো কারণে কোনো হ্যাম্পার হয়েছে, কোথাও লুপ খুলে গেছে। এ ধরনের সমস্যাগুলি এখানে ইন্সপেকশন করা হয়। ইন্সপেকশনের পর সেগুলিকে আমরা ফ্যাক্টরিতে পাঠিয়ে দিই আমাদের ফাইনাল প্রোডাক্টের জন্য। এইটা ছিল আমাদের নিট ফেব্রিকের জন্য। ওকে, আমরা পরের স্লাইডে যদি দেখি, দেখো প্রসেস ফ্লোচার্ট ফর ওভেন ফেব্রিক। আমরা একটু আগে নিট ফেব্রিকের কথা বলছিলাম, এখন যেটা কথা বলছি সেটা হচ্ছে আমাদের ওভেন ফেব্রিকের জন্য। আমরা একটু দেখবো। দেখো, আমি একটু আগে বলছিলাম তোমাদেরকে যে ওভেন ফেব্রিকে দুই সেট ইয়ার্ন থাকছে, এক সেট এবং এ এক সেট। তোমাদের এই যে বাঁশের চাটাই তৈরির কথা বলেছিলাম, হ্যাঁ, যেটাকে আমরা ওয়ার্প বলছি, একটাকে এই পাশেরটাকে আমরা ওয়েফট বলছি। তো লুমে, এই যে পাশে দেখো লুমে,
বা তাঁতে এ ধরনের বোনা দেখেছো? যারা উপজাতি আছে তারাও, বা আমাদের বাসাতেও কিন্তু অনেকেই মাদুর তৈরি করে পাটের, আগে কিন্তু প্রচুর প্রচলন ছিল। দেখো এই যে সেট ইয়ার্নটা এখানে আছে, এই সেট ইয়ার্নটা কিন্তু টান টান ওয়ার্প ইয়ার্ন বলছি আমরা। তো এই লুমে তোমরা যারা লুঙ্গি তৈরি করতে দেখেছো, টাঙ্গাইলে অনেকের শাড়ি তৈরি করতে দেখেছো, সেখানে দেখো। তো এই যে এটাকে আমরা ওয়ার্প ইয়ার্ন বলছি, এটা কিন্তু টান টান থাকে, তো সেজন্যই কিন্তু এখানে মার দেওয়া হয় বা সাইজিং করা হয়। সাইজিং করলে কি হবে, এটার শক্তি বৃদ্ধি পাবে, শক্তি বৃদ্ধি পেলে সেটা ছিঁড়ে যাবে না। ওকে, তারপরে কি করা হয়, আরেকটা ইয়ার্ন এদিক দিয়ে ঢুকানো হয়, এটা কাছে আসে, আবার এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আসে, ঠিক আছে? তো এরকম ভাবে যে ফেব্রিকটা তৈরি করা হয় সেটাকে আমরা ওভেন ফেব্রিক বলছি। তো ওভেন ফেব্রিক সাধারণত ওপেন ফর্মেই থাকে। তো ওভেন ফেব্রিকের জন্য একই গ্রেইন ইন্সপেকশন আমরা দেখব কোনো সমস্যা আছে কিনা। তোমরা যে জিন্স প্যান্ট পরো সেটাও কিন্তু ওভেন ফেব্রিক, ঠিক আছে? তোমরা যে শার্ট পরো সেটা চেক হতে পারে, স্ট্রাইপ হতে পারে, বা অন্য কিছু হতে পারে, সেটাও কিন্তু ওভেন ফেব্রিক। ওকে, ক্রপিং, ব্রাশিং আগের মতোই, সিনজিং, ডিসাইজিং। এখানে যে প্রসেসটা ইন্ট্রোডিউস হয়েছে সেটা হচ্ছে ডিসাইজিং। তো এই ডিসাইজিংটা যেটা, আমরা ডিসাইজিংটা একটু দেখব। তো ডিসাইজিং এর ক্ষেত্রে একটু আগেই বললাম যে সাইজ ম্যাটেরিয়াল গুলো লাগানো হয়, সেটাকে রিমুভ না করলে কিন্তু সেখানে ডাইস ঢুকবে না। সেজন্য এই সাইজ ম্যাটেরিয়াল গুলোকে রিমুভ করার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলতেছি ডিসাইজিং। একইভাবে স্কাওয়ারিং, একইভাবে ব্লিচিং। এরপরে আর একটা ধাপ আছে মার্সারাইজেশন। একটু আগেই বলেছিলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এটাকে ট্রিটমেন্ট করে এটার লাস্টার বাড়ানো হয়। লাস্টার মানে উজ্জ্বলতা বাড়ানো হয়। এটা অপশনাল ধাপ, করলেও পারে নাও পারে। ওকে, ব্লিচিং এর পর আমরা কি করব, ডাইং। একইভাবে ব্লিচিং এর পর আমরা কি করব, করতে পারি প্রিন্টিং। তো প্রিন্টিং বা ডাইং করার পর আমাদের কি করতে হবে, ডি ওয়াটারিং। একইভাবে ড্রাইং, স্টেন্টারিং করতে হবে। এরপরে স্যানফোরাইজিং বা কম্প্যাক্টিং। কম্প্যাক্টিং শব্দটা সাধারণত নিট ফেব্রিকের ক্ষেত্রে ইউজ করা হয়, আর স্যানফোরাইজিং শব্দটা সাধারণত ওভেন ফেব্রিকের জন্য ইউজ করা হয়। এরপরে ফাইনাল ইন্সপেকশন। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমাদের ডাইং এর জন্য মেশিন গুলো কিন্তু ভিন্ন ভিন্ন। ওভেনের মেশিন একরকম, নিটের মেশিন একরকম। ওভেনের মেশিনটা হচ্ছে এরকম চৌবাচ্চার মতো, অর্থাৎ ফেব্রিকটা এখানে রোলারের ভিতর দিয়ে আসবে, এখানে লিকুইড আছে, ডাইস সলিউশন, এদিক দিয়ে ডাইং হয়ে তারপর চলে যাবে। বাট ওভেন ফেব্রিক এটা, কিন্তু নিট ফেব্রিকের ক্ষেত্রে সাধারণত এরকম ক্লোজড ভেসেলে করা হয়ে থাকে। ফেব্রিকটাকে ইন করার পর ফেব্রিকটা সাধারণত এরকম ঘুরে ঘুরে ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, এভাবে ঘুরে ঘুরে ডাইং করা হয়। সেজন্য ডাইং এবং ডাইং মেশিন গুলো কিন্তু একটু ভিন্ন। একই সাথে এখানে স্যানফোরাইজিং মেশিনও একটু ভিন্ন ওভেনের। তো এই ছিল প্রসেস ফ্লোচার্ট ফর ওভেন ফেব্রিক। ওকে, আমরা যদি এরপরের স্লাইডে একটু যাই, তাহলে যেটা দেখতে পাবো, ওয়ার্ড প্রসেস ইনভলভস ইন, কোথায় কোথায় ওয়ার্ড প্রসেস ইউজ করা হয় যদি আমরা হোল টেক্সটাইল প্রসেসিং এর ক্ষেত্রে বলি। ডিসাইজিং, স্কাওয়ারিং, ব্লিচিং, মার্সারাইজেশন, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং। দেখো এখানে কিছু ছবি দেখা যাচ্ছে। প্রথম ছবিটা আমরা যদি একটু দেখি, তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে স্কাওয়ারিং, অর্থাৎ ফেব্রিকটাকে স্কাওয়ারিং করা হচ্ছে। টেক্সটাইল ব্লিচিং, দেখো ফেব্রিকটা কিন্তু হোয়াইট হয়ে গেছে, হ্যাঁ, টেক্সটাইল ব্লিচিং। তারপরে আমরা কি করছি, ডাইং করছি। ডাইং করার পর ফিনিশিং করছি, এই ফিনিশিং প্রসেস। এই যে ফিনিশ করছি এটা হচ্ছে কম্প্যাক্টিং, এই মেশিনটা হচ্ছে কম্প্যাক্টিং, অর্থাৎ আয়রন হচ্ছে। কম্প্যাক্টিং এর পর আমরা কি পাচ্ছি, ফাইনাল প্রোডাক্ট পাচ্ছি। এই যে এখানে একটা বস্তু দেখতে পাচ্ছ, এটাকে আমরা প্রিন্টিং বলতেছি। তো এই প্রিন্টিংটাকে আমরা সাধারণত স্ক্রিন প্রিন্টিং বলি। দেখো তোমাদের হাতে তোমরা কি করো, র‍্যাগ ডেতে, বড় ভাইদের বা তোমাদের বিদায় অনুষ্ঠানে হাত দিয়ে কি রং ছাপ মারো না দেওয়ালে? হাত দিয়ে যখন দেওয়ালে ছাপ মারো তখন কি তোমার 5টা আঙ্গুল এখানে উঠবে, তাই তো? বা হাতের যে ছাপ সেটা উঠবে, সেটাও কিন্তু এক প্রকার প্রিন্টিং। অর্থাৎ একটা ফেব্রিকের গায়ে নির্দিষ্ট ডিজাইন প্রডিউস করাটাকে আমরা বলতেছি প্রিন্টিং। আচ্ছা, আমাদের কি খুব বেশি হয়ে যাচ্ছে? হ্যালো হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ না? স্যার। হ্যাঁ, হ্যালো। স্যার। জি। জি স্যার, এটা করে আজকের মতো শেষ করে দিলে হ্যাঁ, ভালো হয় আর কি। জি আমি শেষ করে দিচ্ছি, আমি সেটাই বুঝতে পারছি। ওকে, আমি আরেকটু কন্টিনিউ করে শেষ করে দেব। হ্যাঁ, তো এই এই জায়গাগুলোতে ওয়াইড প্রসেস জি স্যার। ইনভলভ করা হয়। ওকে,
তারপরে আমাদের আর অল্প একটু বাকি আছে, এটা শেষ করে দেব আমরা। দেখো কোন কোন মিডিয়ামে আসলে ডাইং করা হয় আমরা একটু যদি দেখি। দেখো ওয়াটার মিডিয়াম আমাদের সবচেয়ে বেশি ইউজ করা হয় একুয়াস মিডিয়ামের ভিতরে। সলভেন্ট, ফোম, অয়েল এগুলো দিয়েও কিন্তু ডাইং করা যায়। এই যে অয়েল, ফোম, সলভেন্ট এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। ভ্যাপার ফেসে ডাইং করা যায়, স্পেশাল ডাইং আছে আমাদের, পানি ছাড়াও ডাইং করা যাবে, সুপার ক্রিটিক্যাল ফ্লুইড, প্লাজমা ডাইং, জেল ডাইং ইত্যাদি, এগুলো আমাদের অ্যাডভান্স। তো আমাদের সবচেয়ে বেশি ইউজ করে থাকে একুয়াস মিডিয়াম এবং তার সবচেয়ে বেশি ইউজ করা হয় ওয়াটার। যেহেতু ওয়াটারটা সহজলভ্য কিন্তু এটা পরিবেশের ক্ষতি করে দিচ্ছে কিন্তু আমরা অলরেডি, সে বিষয়ে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। এই তো শেষ। আর এটা যেটা বলছিলাম তোমাদের সিলেবাসটাই এখানে দিয়েছি, তো এই সিলেবাসটা তোমরা একটু দেখবা। আর বইয়ের জন্য আমি কিছু রেফারেন্স তোমাদেরকে দিয়ে দিয়েছি। পিডিএফ দিবেন না? হ্যাঁ সবই দিব, এটাই দিয়ে দিব তোমাদেরকে, সমস্যা নেই। এখানে আমি কিছু বইয়ের রেফারেন্স দিয়েছি, দেখো এই বইগুলোর যে কোনো একটা কিনো আর এক একজন ভিন্ন ভিন্নটা কেন। যেমন কেমিক্যাল কে এক নম্বরে যে বইটা আছে ইয়ার ট্রিটমেন্ট, বইটা খুবই ভালো এবং বোঝার জন্য, ঠিক আছে তোমরা কিনতে পারো অথবা অনলাইন পিডিএফ কপিও পেতে পারো, আমার কাছে কিছু ডকুমেন্টস আছে তাইলে সেগুলোও তোমরা পেতে পারো। বিষয়টা হলো পড়াশোনা করতে হবে, ঠিক আছে। এখানে অনেকগুলো বই দেওয়া আছে, যার যেটা জি স্যার। পছন্দ হয় সে সেটা কিনবে। তো অ্যাকর্ডিং টু দ্য সিরিয়াল অনুসারে দেওয়া রয়েছে। এই যে হ্যান্ডবুক অফ টেক্সটাইল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ডাইং বাই এম ক্লার্ক, খুবই ভালো একটা বই, সবাই সবচেয়ে বেশি পড়ে সেটা হচ্ছে ইয়ার ট্রটম্যানের বই পড়ে, কিন্তু এটা অনেক সুন্দর একটা বই আমি দেখেছি। তারপরে যে এস এম আরোরা, ডক্টর ভি সেনাই, এই বইগুলো রেপুটেড বই এবং অনেক ভালো বই, ঠিক আছে তোমরা এই বইগুলো দেখতে পারো। স্যার হ্যাঁ বলো। স্যার এগুলো তো এখন বই কিনা একটু কষ্টকর, কারণ সবাই ঢাকায় নাই। যদি আপনার কাছে পিডিএফ থাকে তাহলে আমাদের হ্যাঁ দিয়ে আমি দিলে পিডিএফ উপকার শেয়ার হবে করে সবার দিব, আর কি। সমস্যা নেই। হ্যাঁ আমার কাছে হ্যাঁ সবগুলো স্যার, নাই, হ্যাঁ স্যার। যেগুলো আছে আমি সেগুলো সব শেষ করে দিব, ঠিক আছে। ওগুলো দিয়ে তোমাদেরকে শেয়ার করে দিব, জি স্যার। তোমরা দেখে নিও। তো জি স্যার, জি স্যার। এই ছিল আজকের আমাদের ক্লাস, মোটামুটি প্রি ট্রিটমেন্টের বলতে ইন্ট্রোডাক্টরি ক্লাস। সো হোপফুলি তোমাদের কিছুটা আইডিয়া জন্মিয়েছে। তো তোমাদের ভিতরে যদি এখন কোনো কোশ্চেন থাকে কোনো স্লাইডে বা কোনো কিছুতে, আমাকে একটু করতে পারো, আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। মানে স্যার প্রথম ক্লাস তো, কারণ আমাদের স্যার একটু মানে বলো। মোটামুটি বুঝছি, আবার কিছু জিনিস বুঝিও নাই। হুম তো ক্লাসটা আবার দেখলে কালকে যদি নেক্সট হুম যখন ক্লাস হয় তখন সবাই মিলে কোশ্চেন গুলো করলে একটু সবাই হয়ে ওকে গেল, ওকে ক্লিয়ার হয়ে গেল, এটা মনে হয় ভালো হয়েছে। স্যার ঠিক আছে। মেইনলি হচ্ছে আপনি যা বুঝাইছেন ওটা হালকা পাতলা বুঝছি, এখন বাসায় একটু পড়লে তাহলে একটু ক্লিয়ার হবে, তখন আরো ভালো করে আপনাকে প্রশ্ন করতে পারবো। আচ্ছা ওকে, সমস্যা নাই। তাহলে তোমরা বাসায় আর একটু ভালো করে স্টাডি করবা, করে আমাকে জিজ্ঞাসাবাদ করবা এবং পরবর্তীতে আমরা আমাদের ইয়ে থেকে শুরু করব, সিলেবাস কভার করা শুরু করব। তাহলে ক্লাস আজকে এ পর্যন্তই। স্যার শীটটা কি দিয়ে দিবেন না? ঠিক আছে।